বিয়েটা একটা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। মোটামুটি বড় একটা হোটেল বুক করেছে। যদিও আমি না করেছিলাম এসব করতে, তবু ওনার একমাত্র মেয়ে বলে কথা। তন্নিদের কাছের আত্মীয় সবাই এসেছে। ইয়াসিন, সুমাইয়া, বৃষ্টি থাকতে আমার আবার কি দায়িত্ব। ঘুমে চোখ লেগে আসছে। তন্নির সাথেও কথা বলা হয়নি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালবেলা উঠে ফোনটা হাতে নিলাম। তন্নির অনেকগুলো মেসেজ আর মিস কল স্ক্রিনে ভেসে আছে। মেসেজের রিপ্লাই দিতে দিতে এপাশ ফিরে চমকে উঠলাম। এ কি, তুমি এখানে কেন? তন্নি বলে, তো আর কোথায় থাকবো? আমি বললাম, আরে আমাদের তো এখনো বিয়ে হয়নি, আর তুমি ভেতরে ঢুকলে কিভাবে? তন্নি বলে, ও আচ্ছা, তাহলে দরজা খোলা রেখেই ঘুমিয়েছিলে? আমি বললাম, উফ, তাহলে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তন্নি বলে, কাল থেকে আরো কত কিছুই ভুলে যাবেন। আমি বললাম, এখন যাও এখান থেকে, লোকে দেখলে কি বলবে? ও বলে, যা বলার বলুক। আমি বললাম, যাও বলছি। ও বলে, আচ্ছা যাব, একটা চুমু দাও, চলে যাই। আমি বললাম, যাও তো, যত প্রয়োজন রাতে নিবা। ও বলে, তখন তো দিবাই, এখন একটা বোনাস দাও। আমি বললাম, একটাও না, এখনই ভাগো। ও বলল, আচ্ছা, পরে মজা বুঝাবো, বলেই চলে গেল। পাগলি একটা। নিজের কাছে নিজের আত্মসম্মান ছোট লাগছে। তন্নির বাবা শুধু মেয়ের খুশির জন্য রাজি হয়েছেন, নয়তো কখনোই আমাকে জামাই হিসাবে মেনে নিত না। আমার এমন কিছু করতে হবে যাতে চৌধুরী সাহেব মেয়ের জামাই পরিচয় দিতে সংকোচ বোধ না করে। আমি বিয়ে করছি, অথচ মা বাবার দোয়া পাওয়া হয়নি। পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা ছেলে মনে হয় আমি। আমার পুরনো সিমটা আমার বাসায়, আর এখন বাসায় যাওয়া সম্ভব না। ইয়াসিনকে বললাম গ্রামে ফোন দিয়ে খোঁজ নিতে। খোঁজ নিয়ে জানতে পারলো আমাদের বাসায়ও নাকি মিতুর বিয়ের আয়োজন চলছে। বাসায় নাকি সবাই অনেক খুশি। এই খুশির মুহূর্তে আমি তাদের বিরক্ত করতে চাই না। বিয়ের সব কাজ ভালো মতোই শেষ হলো। আমার বাসরঘর বৃষ্টি একাই সাজিয়েছে। বৃষ্টির চোখের কোনায় পানি দেখে আমার খারাপ লাগলো। বললাম, বৃষ্টি? বৃষ্টি বলে, হ্যাঁ বলো। আমি বললাম, দেখো, আমরা অনেক ভালো বন্ধু, আর আমার চেয়ে অনেক ভালো ছেলে তুমি পাবে। প্লিজ মন খারাপ করো না। বৃষ্টি আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইসরে, সান্ত্বনা দিতে গিয়েও ভুল করেছি। তন্নি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির কানে ফিস ফিস করে বললাম, বৃষ্টি ছাড়ো, তন্নি দেখছে। বৃষ্টিও বুঝতে পেরে ছেড়ে চলে গেল। তারপর তন্নিকে ডাক দিয়ে ওর কাছে গেলাম। তন্নি বলে, একটা কথাও বলবি না, তুই যা তোর বৃষ্টির কাছে। আমি বললাম, কি, তুমি আমাকে তুই করে বলছো, তাও আবার এই বাসর রাতে? তন্নি বলে, তাহলে তোকে কি বলবো? আমার সামনে আরেক মেয়েকে জড়িয়ে ধরা, আড়ালে না জানি কি করছস। আমি বললাম, সরি জানেমান, ভুল হয়ে গেছে। আমি কি করব বলো, আর এমন ভুল হবে না, সরি। তন্নি বলে, তোমার সাথে কথা বলবো না। আমি বললাম, সরি তো, এই যে কান ধরে উঠবোস করতেছি, আর কখনো এমন হবে না। তন্নি মুচকি হাসি দিল। যাক বাবা, কানে ধরে তো অন্তত মনটা গলাতে পারলাম, না হলে বাসর রাতটা এভাবেই যেত। দুজন পাশাপাশি বসলাম, কিছুক্ষণ কথা বললাম। এর মাঝে তন্নিকে না বলা কথা আমার ফ্যামিলির সব বিষয়ে বললাম। দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তন্নি বলে, তোমার কাছে আমার একটা জিনিস পাওনা রয়েছে। আমি বললাম, কি জিনিস? তন্নি বলে, সকালের চুমুটা। আমি বললাম, আচ্ছা দাঁড়াও, সব শোধ করছি। তন্নি বলে, এতগুলা দিবা? তারপর ওর গাড়ে গলায় চুমু দিতে ও বলে উঠল, ওয়েট, তুমি এত কিছু কই থেকে শিখছো? আমি বললাম, অভিজ্ঞতা ম্যাম। তন্নি বলে, মানে তুমি আগেও করেছো এসব? ইসরে, কি বলে ফেলেছি। তন্নি বলে, কথা বলছো না যে? আমি বললাম, ইয়ে মানে, না মানে। তন্নি বলে, হ্যাঁ নাকি না, কোনটা বলো? আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ। তন্নি বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম, না হলে এই মেয়ে আমার সামনে তোমায় জড়িয়ে ধরার সাহস পেত না। আমি বললাম, তুমি কার কথা বলছো? তন্নি বলে, কে আবার, বৃষ্টি? আমি বললাম, দেখো, বৃষ্টি এমন মেয়ে না, আর আমি তাকে এই চোখে কোনোদিনও দেখিনি। তন্নি বলে, তাহলে? আমি বললাম, আমার স্কুল লাইফের প্রেমিকার সাথে। তন্নি বলে, মানে সব করছো? আমি বললাম, এসব শুনে তন্নি করে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হলো, কাঁদছো কেন? তন্নি বলে, কাঁদবো না তো কি করব? জীবনে কখনো কারো ব্যবহার করার জিনিস ধরেও দেখিনি, এখন আমায় সেকেন্ড হ্যান্ড জামাই নিয়ে থাকতে হবে। আমি বললাম, তাহলে এখন কি করবা? তন্নি বলে, আমি সেকেন্ড হ্যান্ড জামাই নিব না। আমি বললাম, ওকে, তাহলে আমি বৃষ্টির কাছে চলে যাই। বলেই এক পা সামনে বাড়াতে কলার ধরে বলল, তুই বৃষ্টির কাছে পাইছসটা কি? আমি বললাম,
তুমি তো সেকেন্ড হ্যান্ড জামাই নিবা না, তাহলে বৃষ্টির কাছেই চলে যাই। তন্নি বলে, কি আর করব, কপালে মনে হয় সেকেন্ড হ্যান্ড জামাই লেখা ছিল। তারপর পাঞ্জাবির কলার ধরে বিছানায় শুয়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট মিশিয়ে, তারপর দূর, মানুষের বাসরঘর নিয়ে এত ইন্টারেস্ট কেন? নিজে বিয়া করেন মিয়া, পরে দেখেন বাসরঘরে কি কি করা লাগে। তো রাতে যা যা করার তাই করলাম। এখন রমজান মাস, তা না হলে সব কিছুই খুলে বলতাম। থাক, এখন এসব বলে আপনাদের মনে আর বিয়ের কুরকুরি তুলতে চাই না। সকাল সকাল তন্নির লম্বা চুল থেকে ঝরে পড়া পানির ছিটায় ঘুম ভাঙল। ও বলল, এই ওঠো, গোসল করে আসো। আমি বললাম, এখন না। ও বলে, আমার ক্ষুধা লাগছে, তুমি আসলে একসাথে খাবো। আমি বললাম, আহারে ক্ষুধা লাগছে? ও বলে, তারপর ওর হাতে হালকা টান দিতেই আমার বুকের ওপর এসে পড়ল। বললাম, চুমু দেই, তাহলে ক্ষুধা চলে যাবে। ও বলে, যা দুষ্টু। হাতে হালকা করে একটা কামড় দিয়ে চলে গেল আর বলল তাড়াতাড়ি গোসল করে আসতে। আচ্ছা, গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। ইয়াসিন সুমাইয়া আসলো, ওদের সাথে আড্ডা আর মাস্তি করে দিনটা কেটে গেল। কাল সকালে এখান থেকে চলে যাব, নিজেরও তো একটা চাকরি জোগাড় করতে হবে। কিছুদিন পরে তন্নি বলে, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। তন্নি বলে, তুমি বাবার একটা অফিসে জয়েন করো। আমি বললাম, তন্নি, আমি তো আগেই বলেছি। তন্নি বলে, আমি সেভাবে বলি নাই, তুমি তো ব্যবসা বিষয়ে ভালো বোঝো। বাবার মূলধন আর তোমার পরিশ্রম আর ব্রেন দিয়ে যদি একটা শুরু করো তাহলে তো খারাপ হয় না। আমি ভেবেচিন্তে চৌধুরী সাহেবের, চৌধুরী বলছি কেন, এখন তো উনি আমার শ্বশুর মশাইয়ের বন্ধ হয়ে যাওয়া একটা ফ্যাক্টরি চালু করার সিদ্ধান্ত নিলাম। ওনার একটু দ্বিমত থাকলেও মানা করেননি। প্রথম 3 মাসে আমারও মনে হয়েছিল এই ফ্যাক্টরিটা আবার খোলা বোধহয় বলেছিল, তবুও নিজের প্রতি আস্থা রাখলাম। 6 মাসের মাথায় কোম্পানিতে লাভের মুখ দেখলাম। এরপর থেকে ক্রমশই ফ্যাক্টরিটা উপরের দিকে উঠতে লাগলো, আর আমাদের সাংসারিক জীবনও অনেক সুখী আর ভালোই চলছিল। তন্নি বাবার অডেল সম্পদ ফেলে আমার সাথে এই নোংরা ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে থাকে। অবসর সময়টা দুজন দুষ্টুমি আর খুনসুটি করেই কাটিয়ে দিই। সব ভালোই চলছিল। হঠাৎ একদিন বাসায় এসে দেখি বৃষ্টি এসেছে। তন্নি আর বৃষ্টি পাশাপাশি বসে আছে, বাংলা পাঁচের মতো মুখ বাঁকা করে বসে আছে। বুঝলাম এই মেয়ে না জানি এখন কি বিপদ ঘটায়। বিয়ের পরে আর সেভাবে যোগাযোগ করা হয়নি ওর সাথে, কারণ তন্নি পছন্দ করে না আমি ওর সাথে যোগাযোগ করি। বললাম, হে বৃষ্টি, কেমন আছো? বৃষ্টি বলে, ভালো থাকলে কে খবর নেয়, বউ পেয়ে এখন তো আমাদের কথা মনেই পড়ে না, তাই না? আমি বললাম, আরে না, তেমন কিছু না, ইদানিং অফিসে কাজের চাপ বেশি তো তাই। বৃষ্টি বলে, সে তো দেখতেই পাচ্ছি, বউয়ের কথা ঠিকই মনে থাকে, আমরা কি আর বউ? আমি বললাম, যাও, অনেকদিন পর দেখা, অনেক কথা হবে, আমি ফ্রেশ হয়ে আসি, খেতে খেতে কথা বলবো। তারপর ওয়াশরুমের দিকে চলে গেলাম। তন্নিও আসছে পিছু পিছু, এসে বলল, তোমাকে না মানা করেছি ওর সাথে কথা বলতে? আমি বললাম, আরে রাগ করছো কেন, সে এখন আমাদের বাড়ির মেহমান, আর কথা তো তোমার সামনেই বলছি, তুমি তো বলছিলে আড়ালে কথা না বলতে। তন্নি বলে, সামনেই বলো, আড়ালে বললে কে দেখবে? আমি বললাম, ইস, আমার লক্ষ্মী বউ রেখে আড়ালে কারোর সাথে কথা বলার সুযোগ আছে নাকি? তন্নি বলে, বললে তো বলতেও পারো, আমি তো আর তোমার সাথে থাকি না। আমি বললাম, কে বলছে তুমি আমার সাথে থাকো না? এই যে আমার বুকের এইখানে তুমি থাকো। তন্নি বলে, এখানে যেন আমিই থাকি। আমি বললাম, মহারানী, বলে ওর কোমরটা টেনে ধরে কপালে চুমু দিয়ে দিলাম। ও একদম বাচ্চাদের মতো আমার বুকে লুকিয়ে পড়ল। মাথাটা টেনে ঠোঁটে একটা করতে চাইলে ও দৌড়ে চলে গেল। ভাই, আপনারা আবার এসবে কান দিয়েন না, রমজান মাস, আপনাদেরকে মানা করছিলাম, বলছিলাম এই পার্টগুলো একটু বেশি রোমান্টিক, তাই দিব না, কিন্তু আপনারা যা শুরু করছিলেন না দিয়ে আর পারলাম না। যাই হোক, তাও অনেকগুলো স্কিপ করছি, ব্যাপার না। ফ্রেশ হয়ে তন্নিদের কাছে গেলাম, গিয়ে বৃষ্টিকে বললাম, তা বৃষ্টি, বিয়ে শাদির খবর কি? বৃষ্টি বলে, এসব নিয়ে প্ল্যান নাই, বাবার ব্যবসার হাল ধরবো, এতটুকুই। আমি বললাম, ও তাহলে ব্যবসায় নামছ? বৃষ্টি বলল, আমি বললাম, অগ্রিম শুভকামনা রইল। ও ধন্যবাদ জানালো। অফিসের ব্যস্ততা, তন্নির সাথে দুষ্টুমি ফাইজলামি করতে করতে দিনগুলো ভালোই চলছিল। হঠাৎ করে একদিন তন্নি মাথা ঘুরে পড়ে যায়, দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। আমার শ্বশুর শাশুড়িকেও খবর দিলাম। ডাক্তারের কথা মতো এই ওষুধ ওই ওষুধ আনতে দৌড়াদৌড়ি করলাম। ডাক্তার বলল, কংগ্রাচুলেশন মিস্টার হাসান। আমি বললাম, কিন্তু কি জন্য? ডাক্তার বলল, আপনি বাবা হতে চলেছেন, আপনার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। উফ, শুনেই তন্নির কাছে দৌড়ে গেলাম।
দুঃখ ভরা জীবনের সবচেয়ে খুশির দিন আজ। খুশিতে তন্নিকে কোলে নিয়ে আনন্দ করতে লাগলাম। তন্নি বলে, সরি। আমি বললাম, সরি কেন? তন্নি বলে, আমি তোমায় আগে জানাইনি। ভেবেছিলাম সামনের মাসে তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তার আগেই সব জেনে গেলা। আমি বললাম, জানো আজ আমি সবচেয়ে বেশি খুশি, আর এই খুশির কারণ হলে তুমি। ধন্যবাদ আমাকে এত খুশি দেওয়ার জন্য। পাশ থেকে ডাক্তার বললেন, মিস্টার হাসান, শুধু ধন্যবাদে কাজ হবে না, আমরা মিষ্টিমুখ করব। আমি বললাম, কি যে বলেন, ওয়েট করেন, সারা হাসপাতাল জুড়ে মিষ্টিমুখ করাবো। তারপর তন্নিকে তার বাবা মায়ের কাছে রেখে চলে গেলাম মিষ্টির ব্যবস্থা করতে। মিষ্টি অর্ডার দিয়ে আবার যখন ফিরে আসতে লাগলাম, তখন প্রথম তলায় একটা প্রিয় মুখ দেখতে পেলাম। একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটা মহিলার সাথে ধাক্কা খেলাম। সরি বলতে যাব, দেখি এটা তো আমার ভাবি। ভাবি আমাকে দেখে বলে, হাসান তুমি? আমি বললাম, হ্যাঁ ভাবি, তুমি এখানে কেন? ভাবি বলল, চলো আমার সাথে চলো। আমি বললাম, কোথায়? তারপর ভাবি একটা রুমে নিয়ে গেল। এ তো দেখি মৃত্যু, এর এই অবস্থা কেন? কি হয়েছে ওর? ভাবি বলল, ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজে আছে। মিতু আমার গলা শুনে চোখ মেলে তাকিয়ে অজোরে কাঁদতে লাগলো। হাতের ইশারায় আমাকে সামনে ডাকলো। আমি কাছে গেলাম। মিতু কাঁদতে কাঁদতে বলল, হাসান ভাই, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, তুমি আমায় পারলে মাফ করে দিও। সেদিন আমি এসব করেছিলাম তোমাকে আপন করে পাবার জন্য। আমি বুঝতে পারিনি এই কারণে তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো, আর তোমাকে সবার চোখে খারাপ বানিয়ে দিব। আমি বললাম, কাঁদিস না, আমি তোকে মাফ করে দিছি। মিতু বলে, আমি আল্লাহর কাছে রোজ একটাই প্রার্থনা করতাম, যেন তোমার সাথে বেঁচে থাকতে একদিন দেখা হয়। আল্লাহ আমার কথা শুনেছেন। আমি চাচা চাচির কাছে সব কথা বলে দিয়েছি। আমি বললাম, তুই এসব বলতে গেলি কেন? মিতু বলে, আমার অপরাধের শাস্তি তোমার উপর থেকে কমাতে। তারপর ডাক্তারের অনুরোধে বাইরে চলে আসলাম। ভাবিকে বললাম, ভাবি, মিতুর স্বামী কোথায়? ওর বিয়ে হয়েছে শুনেছিলাম। ভাবি বলল, হ্যাঁ হয়েছিল। স্বামী একটা নেশাখোর আর অমানুষ। বিয়ের পর থেকে ওর উপর অত্যাচার করে গেছে। তোকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার শাস্তি সে হারে হারে টের পেয়েছে। আমি বললাম, ভাবি এভাবে বইল না, আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল। ভাবি বলে, চলো মা বাবার কাছে যাই। আমি বললাম, না ভাবি থাক, যে মা বাবা আমার উপর বিন্দু পরিমাণও বিশ্বাস করেনি, তাদের কাছে গেলে কি হবে আর? কেউ একজন আড়াল থেকে সব শুনে আমার হাত ধরে বলল, বাবা আমায় মাফ করে দে। সেদিন আমি মানসম্মানের বয়ে তোকে বাড়ি ছাড়া করেছিলাম। আমি বুঝতেও পারিনি যে এটা মৃত্যুর একটা সাধারণ নাটক ছিল। শত অভিমান, রাগ, ঘৃণা মুহূর্তে উড়ে গেল। আমিও তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম যে একদিন সব ঠিক হয়ে যাবে। বাবাকে জড়িয়ে ধরলাম, বললাম, বাবা প্রত্যেকটা দিন তোমাদের মিস করেছি, তোমাদের দেখার জন্য প্রাণটা ছটফট করতো। বাবা বলল, আর লজ্জা দিস না বাবা, এবার আমায় মাফ করে দে। আমি বললাম, কি বলছো এসব? তুমি আমার কাছে কেন মাপ চাইছো? এটা তো একটা ভুল বুঝাবুঝি ছিল। মা কোথায়? বাবা বলল, যেদিন থেকে সব ঘটনা শুনেছে সেই দিন বলেছে, যতদিন তোকে এনে না দিতে পারি ততদিন আমার সাথে কথা বলবে না। চল এবার কথা বলে আসি। তারপর বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, এই যে শুনছো, দেখো কে এসেছে। হাসান। মা আমায় জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। আমিও কান্না আটকাতে পারলাম না। জীবনের সবগুলো খুশি আজকেই পেলাম। আমি বললাম, বাবা মা, তোমাদের আরেকটা খুশির সংবাদ দিব, চলো আমার সাথে চলো। তারপর উনাদের সাথে নিয়ে তন্নিদের কাছে গেলাম। শ্বশুর আব্বা বলে, হাসান উনারা কারা? আমি বললাম, আমার বাবা মা ভাবি। শ্বশুর আব্বা বলে, কিন্তু তুমি তো বলেছিলে তোমার পরিবারের কেউ নেই। আমি বললাম, সে অনেক কথা, বাবা মা উনি আমার শ্বশুর। তারপর দুই বিয়াই মিলে পরিচয় পর্ব সেরে নিল। বাবা বলল, তা আমার বৌমা কই? আমি বললাম, আছে ভিতরে। বাবা বলল, কেন, বৌমার কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি, তবে তোমার নাতনি আসতে চলেছে। বাবা বলল, আলহামদুলিল্লাহ। তারপর তন্নির সাথে পরিচয় করে দিলাম। সবাই বাইরে বসে কথা বলছে। আমি তন্নির কাছে বসে আছি। তন্নিকে বললাম, ধন্যবাদ তোমাকে, আজ আমি বাবা হতে চলেছি। আবার আমি আমার পরিবারও ফিরে পেয়েছি তোমার জন্য। তন্নি বলে, আমি তোমার মুখে এই হাসিটাই সারা জীবন দেখতে চাই। এই মুহূর্তে আমার তো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তারপর বাবা মাকে নিয়ে বাসায় গেলাম। 7 দিন পর মিতু মারা গেল। মরার আগে একটা কথাই বলেছিল, সব ঠিকঠাক হয়েছে, এখন আমি শান্তিতে মরতে পারবো। বাবা মা গ্রামের বাড়িতে চলে গেল। কয়েক মাসের মধ্যে আমার নিজস্ব একটা কোম্পানি হলো। এখন শ্বশুর জোর গলায় বলতে পারে আমার মেয়ের পছন্দ ঠিক ছিল। ডেলিভারির সময় ঘনিয়ে আসছে, তাই সব বাদ দিয়ে তন্নিকে বেশি সময় দিতে লাগলাম। যাই হোক, বেবি হলে আপনাদের জানাবো আর মিষ্টিমুখও করাবো।
এখন আপনারা ভিডিওতে লাইক দিয়ে গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না। দোয়া করি তন্নির মতো একটা পাগলি আপনাদের লাইফেও আসুক। তো দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবগুলো রোজা রাখার চেষ্টা করুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।